রোজায় দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী। নওগাঁয় কালবৈশাখী ঝড়ে বোরো ধান ও রবি ফসলের ক্ষতি। বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি, শঙ্কায় বাগান মালিক। রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমাণ। পণ্য জট এড়াতে দ্রুত খালাসের নির্দেশ বন্দর কর্তৃপক্ষের। এবং কর্মকর্তা লাঞ্ছনার জেরে চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশন। দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতায় সিটি ইকোনমিক জোন সহ নতুন 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি খাতের সমন্বয়ই সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে হবে। দেশব্যাপী বিনিয়োগ ছড়িয়ে দিতে 2010 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ সরকার। তারপর থেকে দেশের আনাচে কানাচে নানা অবকাঠামোগত উন্নয়নে এখন বাস্তবায়নের পথে 28টি অর্থনৈতিক অঞ্চল। ঢাকার অদূরে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিটি গ্রুপ নির্মিত এই অর্থনৈতিক অঞ্চলের মতোই দেশের প্রান্তিক পর্যায়ে এখন গড়ে উঠছে সরকারি বেসরকারি ইকোনমিক জোন। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 11টি নতুন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন, 13টির ভিত্তিপ্রস্তর স্থাপন, 16টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম, 20টি কলকারখানার ভিত্তিপ্রস্তর এবং 5টি চলমান প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য স্থির রেখে কাজ করলে দেশ সামনে এগিয়ে যায়। গত এক দশকে তার প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ। আমাদের সব কাজের মূল লক্ষ্যটা হচ্ছে কর্মসংস্থান। আমার দেশের কোনো তরুণ বেকার থাকবে না, তারা ট্রেনিং পাবে। আমরা যেমন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা। এই এগিয়ে যাওয়ার গতিশীলতা আমাদের ধরে রাখতে হবে, আর সেটা সম্ভব হবে সরকারি বেসরকারি খাত উভয়ের সম্মিলিত প্রচেষ্টায়। এ সময় সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়েই সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে উল্লেখ করে রোজায় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। সামনে রোজা, ওই চিনির সমস্যা যেন না হয়, তেলের সমস্যা যেন না হয়, সেটা একটু ভালোভাবে দেখবেন। সবার কাছে এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে আর কোনো সংকট দেখা না দেয়। পরে অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট 6 জেলায় উদ্যোক্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নতুন অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেন উদ্যোক্তারা। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান আশা করছেন, প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সিটি ইকোনমিক জোনে। সিটি ইকোনমিক জোনে আমরা প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও 15,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে আমরা আনুমানিক 8,000 লোকের কর্মসংস্থান করেছি। এর মধ্যে প্রায় 1,000 মহিলা কর্মী আছেন। ইকোনমিক জোনের কাজ সম্পন্ন হলে আরও প্রায় 12,000 লোকের কর্মসংস্থান হবে আশা করি। এছাড়া প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে ভূমির স্থানীয় মালিক ও প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগকারীদের নির্দেশ দেন সরকার প্রধান। প্রত্যেকটা ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করে দেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান।
দুপুরে সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখে এখন পর্যন্ত নাশকতার আশঙ্কার কোনো খবর গোয়েন্দা সংস্থার হাতে নেই বলেও জানান মন্ত্রী। এরকম কোনো সংবাদ পাইনি। তো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকবে। বাংলা নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ ব্যবস্থা মনিটর করা হবে। আমাদের ফায়ার সার্ভিসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবে, যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটোই হবে। অগ্নি নিরাপত্তার তথ্য সংগ্রহের কাজে গিয়ে রাজধানীর বহুতল ভবনগুলোতে মিলছে নানা অসঙ্গতি। মূল নকশার তোয়াক্কা না করেই নির্মিত হয়েছে এক একটি ভবন, রাখা হয়নি জরুরি বহির্গমন পথ। আবার 18 তলা ভবনের অনুমোদন থাকলেও তৈরি করা হয়েছে 22 তলা। ভবন মালিকদের আশ্বাস এবার ঘুচবে সব অসঙ্গতি। আজও বেশ কয়েকটি ভবনে সতর্কতার নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। সুবিশাল অট্টালিকা যেন মেতেছে আকাশ ছোঁয়ার নেশায়। রাজধানীর কামাল আতাতুর্ক সড়কের এই বাণিজ্যিক ভবনগুলো কেবল ব্যবসার কথা মাথায় রেখেই নির্মিত। রাজুকের তথ্য সংগ্রহের তৃতীয় দিনে অভিযান চলে জোন 4-এ। আগুনে পোড়া এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন আহমেদ টাওয়ার এখনো দিতে পারেনি মূল নথি, নেই পর্যাপ্ত সিঁড়ি। অপর পাশে 3টি ভবন পেরিয়ে ব্লু ওশনে নেই জরুরি বহিরাগমন ব্যবস্থা, মানা হয়নি মূল নকশা। শুধু এখন মানে উপরে ছাদে যে রুম আছে সবকিছু আমরা ড্যামেজ করতেছি। ফুটপাতের উপর দখল চলে আসছে এবং কোনো ভবনে যেখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফট নেই। পাশের ভবন ইকবাল টাওয়ার, রাজুকের অনুমোদন 18 তলার, আর ভবন 22 তলা ছাড়িয়ে 23-এর পথে। মালিক পক্ষের দাবি রয়েছে আগুন নেভানোর সুব্যবস্থা, অথচ নেই জরুরি বহিরাগমন পথ। 18 তলা পর্যন্ত অনুমোদন, কিন্তু এটার নির্মাণ আছে 23 তলার মতো। ফায়ার এক্সিট সিঁড়ি থাকার কথা ছিল, এই 2টা ফায়ার এক্সিট সিঁড়ি এই বিল্ডিংয়ে স্থাপন করা হয় না। যেহেতু রাজুক আমাদেরকে রিগ্রেট করেন নাই, ওনাদের সাথে একটু মৌখিক কথা বলে আমরা এই কনস্ট্রাকশন করেছি। এলাকার অধিকাংশ ভবনের অগ্নি নিরাপত্তার হাল এমনই। অতি ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি ভবনে সাটিয়ে দেওয়া হয়েছে সতর্কতা। আমরা বিল্ডিং কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে দেখিয়েছি যে আপনার ভবনের এই অবস্থা। এখন তাদেরও দায়িত্ব আছে তাদের এই ভবনগুলোর অগ্নি নিরাপত্তা পরিস্থিতি বাড়ানোর। এ পর্যন্ত 50টিরও বেশি ভবনের তথ্য সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস কিংবা রাজুকের পরিদর্শনে যেন বেরিয়ে আসছে একে একে থলের বিড়াল। রাজধানীর অভিজাত এলাকার এই সুউচ্চ ভবনগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। এখন দেখার বিষয় এই অসঙ্গতিগুলো আমলে নিয়ে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে যেসব অবৈধ ভবন উচ্ছেদে জটিলতা তৈরি হচ্ছে তার আইনি সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আপোষযোগ্য মামলা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে অনুশাসন আসবে শিগগিরই। আমার সাথে গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে, তাকে আমি বলেছি যে যখনই আমার প্রসিকিউশন টিম, অ্যাটর্নি জেনারেল অফিসের সাহায্য লাগবে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা সকল সহায়তা তাদেরকে দেব। চট্টগ্রামে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। 8টি দলে বিভক্ত হয়ে সকালে নগরীর চন্দনপুরায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালায় ফায়ার সার্ভিস। এ সময় ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ না থাকা সহ বিভিন্ন অসঙ্গতি পরীক্ষা নিরীক্ষার পর ঝুঁকিপূর্ণ ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মূল সিঁড়ির যে প্রশস্ততা আছে বিএনবিসির আলোকে, সেটার প্রশস্ততা সঠিক আছে কিনা, যে ইমার্জেন্সি এক্সিট আছে সেগুলোর প্রশস্ততা সঠিক আছে কিনা এবং সেগুলা কোনো অবস্ট্রাকল আছে কিনা বা বাধামুক্ত সঠিকভাবে আছে কিনা এবং সিঁড়িগুলো সঠিকভাবে ছাদের উপর চলে গিয়েছে কিনা। আমি যদি আটকা পড়ে যাই তাহলে আমি যেন ছাদে গিয়ে যেন রক্ষা করতে পারি নিজেকে, সেই প্রতিবন্ধকতাগুলো যদি না থাকে সেগুলোর প্রতি আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি।
এদিকে যে কোনো দুর্ঘটনা এড়াতে আগের নিয়ম পরিবর্তন করে অগ্নি নির্বাপন ব্যবস্থা বাধ্যতামূলক রেখে নতুন বিল্ডিং কোড করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসবে তিনি একথা বলেন। অবকাঠামো নির্মাণের জন্য যে সমস্ত বিল্ডিং কোডগুলো ছিল তখন এই সমস্ত বিষয় অনেকগুলোই বিবেচনা আনা হয়নি, কিন্তু গভর্নমেন্ট এখন অপটিমিস্টিক। সরকার অত্যন্ত আজকে এই বিষয়টাকে যাতে নাকি এরকম অগ্নি সহ অন্যান্য দুর্ঘটনাজনিত কারণ না ঘটে এই জন্য বিল্ডিং কোড চেঞ্জ করে এখন নতুন বিল্ডিং কোড করে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, এবং যেগুলো আছে ওগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি বসানোর জন্য এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে। জনপদের সময় আরো থাকছে। বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে আজও সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মহাসড়ক ও রেলপথ অবরোধ বিক্ষোভ। চট্টগ্রামে সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের হাতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারের দুটি সংস্থা। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। গৃহায়ন কর্তৃপক্ষ কাজের নিরাপত্তা এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করে। প্রকৌশলীকে লাঞ্ছিত করাকে যৌক্তিক দাবি করে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা। এ সময় কাউন্সিলররা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। ড্রেনটা আছে, ড্রেনটা প্রশস্ত করতে হবে এবং ড্রেন প্রশস্ত করলে জলবদ্ধতা আমরা রক্ষা পাবো। উনি বলল আমি ১ ফুট জায়গা দিতে পারবো না, উনি কে জায়গা দেওয়ার? আগামী বৃহস্পতিবার কাউন্সিল অফিস বন্ধ থাকবে, শুধু আমাদের কনজারভেশন ডিপার্টমেন্টের কাজ চলবে। শনিবারে মানুষের কাজ করার জন্য আমরা সেই কাউন্সিল অফিস খোলা রাখি, আমরা শনিবারে বন্ধ রাখবো। অপরদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে নগরীর নাসিরাবাদের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি ও মানববন্ধন করেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এবং মেয়র মহোদয়ের সাথে আমার প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ যেহেতু সংশ্লিষ্ট দায়িত্বটা পালন করে, তাকেই বলা হয় যে তুমি এটার ভালো ব্রিফিংটা দাও। সেই ব্রিফিং দিতে গিয়ে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে যান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। চট্টগ্রাম নগরীর হালি শহরে গৃহায়ন কর্তৃপক্ষ একটি ড্রেনের কাজ বন্ধ করে দেয় সোমবার সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে বৈঠক করে দুই পক্ষ। এ সময় মেয়র কর্তৃক সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে গৃহায়ন কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌসুমের শুরু থেকে কখনো কুয়াশা, আবার কখনো কড়া রোদ, মাঝে মধ্যে শিলাবৃষ্টি। আবহাওয়ার এমন বৈরী আচরণে রাজশাহীর বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। তাই আম উৎপাদনের প্রত্যাশিত লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না ফল গবেষকরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। মৌসুমের শুরুতে রাজশাহীর বাগানগুলোতে আসে আমের আগাম মুকুল। যত্ন আর পরিচর্যায় জেলার ১৮,০০০ হেক্টর বাগানের মালিকদের স্বপ্ন যেন গুটি বাঁধে গাছের ডালে ডালে। কিন্তু চৈত্রের শুরুতে শিলাবৃষ্টি, কখনো সূর্যের প্রখর তাপে পুড়েছে রাজশাহীর আম বাগানগুলোর মুকুল, ঝরে পড়েছে গুটি। প্রকৃতির এমন বিরূপ আচরণে প্রত্যাশিত উৎপাদন নিয়ে শঙ্কিত বাগান মালিকরা। রোদের যে তাপ, এই গরমের আবহাওয়ার জন্য গুটি পড়ে যাচ্ছে, কারণ নিচে তো রস নাই, যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার জন্য হয়তো মুকুল টিকছে না। এই নিয়ে অনেক চিন্তিত, এখন শেষ পর্যন্ত বলা যাচ্ছে না যে আমের ফলাফল কি হতে পারে। যেগুলো পরামর্শ দেওয়া দরকার ছোটখাটো, এগুলো আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত দিচ্ছি, যাতে কৃষকরা এবার ফলনটা ভালো পেতে পারে। শঙ্কা আরো বাড়িয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস। এতে বলা হয়েছে রাজশাহীতে চৈত্রের শুরুর দিকের ৩৫ ডিগ্রি তাপমাত্রা আবহাওয়ার বৈরিতারই ইঙ্গিত দেয়। বরেন্দ্র অঞ্চল, আমাদের পাশে পদ্মা নদী, এর একটা এফেক্ট আছে, কারণ সেখানে বালুকণা প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। শুষ্কতার কারণে এখানে প্রতি বছরই তীব্র গরম অনুভূত হয় এবং এবারও তীব্র গরম অনুভূত হবে। এই অবস্থায় শঙ্কা দূর করতে বাগান মালিকদের সহায়তায় নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া দিয়ে যদি মটর দানা সাইজের আমে স্প্রে করা হয়, তাহলে কিন্তু গুটি ঝরা অনেক রোধ হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় গতকালের কালবৈশাখী ঝড়ে বোরো ধান সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সঙ্গে ঝরে পড়ছে আমের গুটি। প্রায় 1,000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি আর প্রচণ্ড ঝড় বয়ে যায় জেলার বদলগাছি ও মহাদেবপুর উপজেলার উপর দিয়ে। এ সময় প্রায় 40টি গ্রামের কয়েকশো টিনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার এমন কোনো কৃষক নাই এবং বসত বাড়ি মালিক নাই যার বাড়িঘর এবং শস্যের ক্ষতি হয়নি। 3 বিঘা জমি, 3 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমির ধানমা নষ্ট হয়ে গেছে। খুব আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমরা খাবো কি আর করবো কি, ঘর বাঁচাবো কেন, পাঁতার তো চলেই গেল, কোনটার কুলকানা পাচ্ছি না। এদিকে ঝড়ে প্রায় 1000 হেক্টর বোরো ধান, আম ও রবি ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মোট 4000 হেক্টর জমির মধ্যে প্রায় 900 হেক্টর জমি এই শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত জমির 25 থেকে 30% পর্যন্ত ক্ষতির আমরা আশঙ্কা করছি। আমাদের এলাকার মানুষ আজকে অসহায়, তাদের খাবার যে কিছু সেটাও নেই। আমি যতটুকু পারছি আমার পক্ষ থেকে সহযোগিতা করতেছি। চলতি মৌসুমে জেলায় 1,85,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এদিকে জয়পুরহাটের 5 বিবিতে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 4 শতাধিক বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা, আহত 40 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। বসত ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের সীমান্তবর্তী 5 বিবি উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। বিধ্বস্ত হয় উপজেলার ধরঞ্জি ও বালিঘাটা ইউনিয়নের বাগুয়া, নওদা, দানেজপুর এলাকার কাঁচাপাকা ঘরবাড়ি। উপড়ে যায় গাছপালা। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রায় 3000 মানুষ। মানবেতর দিন কাটছে তাদের। বাড়ি ঘর সব নিয়ে গেছে, আমাদের কিছু নাই, আমরা থাকার জায়গা আমরা এখনো ঠাঁই পাইনি। সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, গ্রামের মানুষ দাঁড়াবার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করতেছি খুব দ্রুত যেন প্রশাসন এবং এই জেলার এমপি মন্ত্রী যেন এই দিকে খুবই দ্রুত যেন নজর দেয়। নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাদের বসবাস করা, রাত্রি যাপনের মতো ছোটখাটো ব্যবস্থা ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়েছে। তালিকা প্রস্তুত চলতেছে, ইনশাল্লাহ পুনর্বাসন কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে আছি। এদিকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তাদেরকে ত্রাণের প্যাকেট তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, 500 টাকা করে ঘরপতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের মধ্যে যে ত্রাণের টিন এবং আরও আর্থিক সাহায্য সেগুলো সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। ঘূর্ণিঝড়ে প্রায় 400 পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। জনপদের সময় আরো থাকছে। বান্দরবানে বাঘাইছড়ি কিলিং মিশনের 1 সদস্য গুলিতে নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় বন্দরে জাহাজ এবং পণ্য জট এড়াতে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের প্রধান জেটি এবং বহিনোঙ্গরে গড়ে 100-র বেশি জাহাজ অবস্থান করছে। শুধু বহিনোঙ্গরে রয়েছে 72টি জাহাজ। এর মধ্যে পণ্য খালাসরত 52টি জাহাজের অধিকাংশই ভোগ্য পণ্যবাহী। এর বাইরে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে আরও 7টি। বর্তমানে কোনো জাহাজ জট নেই এবং কন্টেইনার জটও নেই।
বর্তমানে যে সকল খাদ্যপণ্যবাহী কন্টেইনার রয়েছে সেগুলো আমরা দ্রুত ডেলিভারিও দিচ্ছি। মূলত বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর রমজান ও বাজেটের আগে আমদানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। সেই অনুযায়ী গত ফেব্রুয়ারি মাস থেকে দেশে চলতি বছরের রমজানের ভোগ্যপণ্য আসতে শুরু করে, কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে তেল, চিনি, ছোলা এবং ডালের মতো সব ধরনের ভোগ্যপণ্যের বুকিং রেট মণপ্রতি $100 বেশি কমে গেছে। রমজানে যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে আমরা সবাই দৃষ্টি দেব এবং কোনো অবস্থাতে যাতে সহনীয় পর্যায়ের বাইরে না যায়। মূল্য চড়া করার প্রবণতা থাকে তাহলে বাজার অস্থিতিশীল হবে। সেক্ষেত্রে আমাদের দাবি যে ভোগ্যপণ্যগুলি যত দ্রুত সম্ভব দ্রুত অ্যাসেসমেন্ট এবং দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া উচিত। এদিকে নতুন 6টি গেন্ট্রি ক্যান লাগিয়ে বন্দরে সক্ষমতা বাড়ানো হয়েছে, যে কারণে জাহাজ আসার পরিমাণ বাড়লো। জাহাজ জটের তেমন কোনো সংখ্যা নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। কোনো জাহাজ কিন্তু গড় অবস্থান 2 বা 3 দিনের বেশি নাই চট্টগ্রাম বন্দরে, সুতরাং পণ্য খালাসও সেরকমভাবে হচ্ছে এবং বন্দরের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। দেশে রমজান মাসে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলা, 2.5 লাখ মেট্রিক টন চিনি এবং 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে, যে বিষয়ে আমরা বলছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। রিচার্ড, আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আমদানি 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর বিশেষ করে যেহেতু ভোগ্যপণ্য রমজান সামনে, সে ভোগ্যপণ্য আমদানি চলছে পুরোদমে, যে কারণে জাহাজ আসার পরিমাণ বন্দরে বেড়েছে। তো সে বিষয়টি আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। আমি প্রথমে যাব ফজলে ইকরামের কাছে। স্বাগতম আপনাকে। এখন দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর, যার 93% আমদানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। এখন চট্টগ্রাম বন্দরের সর্বশেষ অবস্থাটা কি, বা জাহাজ আসার পরিমাণটা কিভাবে বেড়েছে বা কত রকম কিভাবে বেড়েছে? চট্টগ্রাম বন্দরের অবস্থা তো এখন খুব ভালো অবস্থানে আছে। যেমন ধরেন এটার একটা মেজর কন্ট্রিবিউটরি একটা ফ্যাক্টর হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক পরিস্থিতি যেহেতু খুবই ভালো এবং সেহেতু আপনি ধরেন পণ্য ডেলিভারির ক্ষেত্রে বলেন এবং অন্যান্য যেগুলি বন্দরের যেগুলি কার্যক্রম আছে খুব স্বাভাবিকভাবে চলছে এবং জাহাজের আমদানিটাও খুব স্মুথভাবে হচ্ছে এবং রপ্তানিও হচ্ছে, যার ফলে বন্দরের মধ্যে কোনো পণ্য আটকে থাকছে না। এবং আমরা গত মাসে 1 লক্ষ টিউজের উপরে আপনার পুরো এরিয়াতে আমরা করেছি, যেটা আপনার একটা বিশাল অর্জন। এবং সামনে আমরা যেটা আশা করছি এভাবে বন্দরের কার্যক্রমগুলি অব্যাহত থাকবে এবং রোজার মাসটাও আমরা খুব সুন্দরভাবে এই পণ্য আমদানি রপ্তানি আমরা ট্যাকেল করতে পারবো। এবং অন্যান্য যেগুলি ফ্যাক্টর আছে, যেমন ধরেন আমরা নতুন পতেঙ্গা টার্মিনাল আসছে, বে টার্মিনাল আসছে, এগুলো যদি হয়ে যায় তাহলে তো বন্দরের কোনো কথাই নেই। আমাদের একটা বিশাল একটা অর্জন এবং আমদানি রপ্তানি বহুলাংশে বেড়ে যাবে। আমি আপনার কাছে আবার আসবো। এবার আমি আসি খায়রুল আলম সুজনের কাছে। সুজন, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখন রমজান, জাহাজের লাইন আছে বা বাল্ক জাহাজে করে পণ্য আসছে, তো বিশেষ করে বহির্নোঙরে জাহাজের থেকে পণ্য খালাসের কি পরিস্থিতি মনে হচ্ছে এবং বন্দরের যে প্রধান জেটি আছে সেগুলিতে জাহাজ থেকে যে পণ্য খালাসটা কেমন গতিতে চলছে? ধন্যবাদ। আপনারা জানেন বহিরাঙ্গনে প্রায় 11টি জাহাজ এখন অপেক্ষমান আছে এবং প্রায় 3,500 টন পণ্য, তেল, চিনি এবং অন্যান্য ভোগ্যপণ্য নিয়ে কিন্তু ওয়েট করছে আপনার চট্টগ্রাম বন্দরে ফেরার জন্য এবং বহির্নোঙরে খালাসের জন্য। এই পণ্যগুলো কিন্তু খুব স্মুথলি কিন্তু ডেলিভারি হচ্ছে। যে কথাটি আমাদের ফজলে ইকরাম ভাই বলেছেন যে এখন রাজনৈতিক যে স্থিতিশীলতা অবস্থা, এটার জন্য কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি। এছাড়া যারা যে পণ্যগুলো আপনার কন্টেনারে করে আসার কথা, বিশেষ করে আপনার খেজুর এবং এগুলো ইতিমধ্যে কিন্তু অনেক পণ্য চলে আসে এবং আমরা যতটুকু দেখতেছি, যতটুকু ভাবতেছি যে এবার রমজানে কিন্তু আমাদের যে ভোগ্যপণ্যর যে চাহিদা সেটি পূরণ করে এবং বাজার কিন্তু আমার মনে হয় স্থিতিশীল থাকবে, যেহেতু রাজনৈতিক একটা পরিস্থিতি ভালো এবং টোটাল বন্দরের অবস্থা ভালো এবং যানজট এবং বহির্নোঙরের যে জাহাজ জট, সেই জটটি কিন্তু গতবারের মতো কিন্তু নাই, বা আগে যেরকম জট ছিল সেই জটটা কিন্তু এখন তেমন নাই। এই সুফলটা কিন্তু আমরা আমাদের যারা জনগণ মানে একেবারে শেষ ইউজার যারা আছে তারা কিন্তু এই সুফলটা কিন্তু পাবে বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু একবার এর কাছে যাই, আপনার ফজলে ইকরামের কাছে যাবো। আপনার কাছে জানতে চাইবো যে পণ্য জাহাজগুলি আসছে দ্রুত যাতে বাজারে পৌঁছাতে হয় পণ্যগুলি, তাহলে কি করা উচিত?
সেটা হচ্ছে আমাদের যে পরিবহন ব্যবস্থা এবং রাস্তার যে যানজট, সেগুলি বন্দরের বাইরে যানজটটা আমাদেরকে ঠিকমতো ট্রাফিক সিস্টেমটা আমাদের ডেভেলপ করতে হবে। এবং যেহেতু বন্দরের মধ্যে অবস্থা পুরোপুরি স্বাভাবিক, এবং আপনাদের আমি একটা কথা আমি আগে বলছি, যেটা কন্টেনার না, ভোগ্যপণ্য যেগুলি সুজন ভাই বলেছেন, যেগুলি সাধারণ পণ্যবাহী জাহাজ, এগুলিও কিন্তু অনেক বেড়ে গেছে এবং পারফরমেন্সও খুব ভালো হচ্ছে। ট্রাফিক সিস্টেমটা যদি আমরা যানজটটা যদি আমরা কোনো মতে যদি একটু স্মুথ করতে পারি, ইজি করতে পারি, আমার মনে হয় ভোগ্যপণ্যগুলি ভোক্তাদের কাছে পৌঁছানোটা কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার সুজন ভাইয়ের কাছে সুজন ভাই জানতে চাইবো, যেমন বন্দর কর্তৃপক্ষ একটা কথা বলছে, তারা বলছে যাতে কোনো রকম জাহাজ জট কিংবা পণ্য জট সৃষ্টি না হয়, সে কারণে তারা চাইছে যেন দ্রুত লয়ে খালাস হয়। তারা ব্যবসায়ীদেরকে চিঠিও দিচ্ছে, আমরা জানি যে আপনারাও কিন্তু চিঠি দিয়েছেন, আমরা জানতে পেরেছি। আসলে চিঠির মর্মার্থটা কি থাকছে একটু সংক্ষিপ্ত আকারে বলবেন? এটির মর্মার্থ হলো যে বন্দরও চাচ্ছে যে তার যে অবস্থান সেটি তুলে ধরার জন্য, বিশেষ করে তাদের যে জট যেহেতু নেয়, সেই কারণে যত দ্রুত পণ্যগুলো আপনার খালাস করে মানে আপনার সরবরাহ করা যায় আপনার, সেই তারাও কিন্তু তৎপর। এই তৎপরতার সাথে আমরা যেভাবে শিপিং এজেন্ট বা আমরা ফ্রেট ফরওয়ার্ডার যেভাবে জড়িত, তার থেকেও কিন্তু এখন সবচেয়ে বড় দায়িত্ব পড়েছে আপনার কিন্তু বার্থ অপারেটরদের উপরে। তারা কিন্তু একটা বিশাল ভালো রোল প্লে করছে এবং আধুনিক যন্ত্রপাতি পাওয়াতে তারাও কিন্তু খুব দ্রুত পণ্যগুলো কিন্তু জাহাজ থেকে আপনার খালাস করতে পারছে। এটি কিন্তু আমাদের জন্য একটি বিরাট পজিটিভ দিক এবং ওনাদের এই সহযোগিতাটা কিন্তু আলটিমেট আমাদের জাহাজ যেরকম দ্রুত খালি হচ্ছে এবং এর সুফলও কিন্তু আপনার বাজারে কিন্তু এটার একটা প্রভাব পড়বে বলে আমার আশা রাখছি। আপনার কাছে আমি আবার আসবো। তো রিচার্ড, জানেন যে একটা কথা বলি, দেশের প্রধান সমুদ্র চট্টগ্রাম বন্দর, এই বন্দরে কিন্তু প্রতিদিন 50 থেকে 60টি জাহাজের অবস্থান থাকে, বহির্নোঙরের অবস্থান থাকে, প্রধান জেটিতেও অবস্থান থাকে। তারা পণ্য সরাসরি খালাস করে, সেখান থেকে আমদানিকারকরা কিন্তু সে পণ্য নিয়ে যায়। আবার সে পণ্যের একটা বিষয় কিন্তু, যেখানে আপনি জানেন চট্টগ্রাম বন্দরের আশেপাশে 17টি আইসিডি আছে, প্রাইভেট আইসিডি, যেখানে প্রায় 34টির মতো পণ্য সেখানে খালাস করতে হয়। এবং এছাড়া কিন্তু বহির্নোঙরে যেগুলো রয়েছে, সে বিশেষ করে বাল্ক যে জাহাজ রয়েছে, সেখান থেকে কিন্তু করে এই ভোগ্যপণ্য খালাস হয়। তা আমরা আলোচনা করছিলাম, আমরা আলোচনায় আবার ফিরবো একটা বিরতির পরে। চট্টগ্রাম থেকে আলোচনার জন্য আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। দর্শক, আমরা আলোচনা করছিলাম রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য আমদানি এবং চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার উদ্যোগতি। সে আমরা আবার আলোচনায় ফিরলাম। আবারও একরাম ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার মধ্যে আমরা জানতে চাইবো, প্রতি বছরে দেখা যায় ভোগ্যপণ্য আমদানি হয়, কিন্তু নানা অজুহাত দেখে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এবারও ভোগ্যপণ্য প্রচুর আমদানি হচ্ছে, জাহাজ আসার পরিমাণটা বাড়ছে, তার একটা প্রমাণ। তো এক্ষেত্রে কৃত্রিম সংকটের কোনো আশঙ্কা থাকছে কিনা? আমি আশা করবো এবার কৃত্রিম সংকটের তেমন কোনো থাকবে না, তেমন কোনো ব্যাপার থাকবে না। কারণ যেহেতু আপনার বন্দরের মধ্যে কার্যক্রম খুব সুষ্ঠুভাবে হচ্ছে, ডেলিভারিগুলি সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং দ্রুত গতিতে পণ্য কিন্তু বাইরে চলে যাচ্ছে। এবং এই আগে একটা প্রবণতা দেখা যেত, যেন অনেক ইম্পোর্টার, এগুলি 2-3 বছর আগে দেখা যেত, জাহাজে পোর্টকে একটা গুদাম ঘরের মতো ইউজ করতো। তারা কন্টেইনার অনেক দীর্ঘদিন ধরে, তারা অনেক আগে আমদানি করে দীর্ঘদিন পরে তারা এগুলি আমদানি পণ্য ছাড় করাতো। কিন্তু এখন এরকম কোনো অবকাশ নেই। পোর্টও এই ব্যাপারে যথেষ্ট কঠোর রয়েছে এবং প্রশাসনও যথেষ্ট কঠোর রয়েছে। সুতরাং তারা এখন যে ভোগ্যপণ্যগুলি আসছে, দ্রুত গতিতে পোর্ট থেকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে এটা ভোক্তাদের হাতে পৌঁছানোর যত রকম ব্যবস্থা আছে, তত রকম ব্যবস্থার সবাই ব্যবস্থা নিয়েছে। ভাই, আপনার কাছে আমি আবার আসবো, আবার সুজন ভাইয়ের কাছে আসি। সুজন ভাই, কালকে আমি যখন শিপিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হাসান ভাইয়ের কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে যদি কোনো রকম শুল্কায়ন বা বর্ধিত শুল্কায়ন আরোপ না হয়, তাহলে তো স্বাভাবিক থাকবে। সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা, যে শুল্কায়নের অতিরিক্ত শুল্কায়নের ক্ষেত্রে কোনো এরকম আশঙ্কা আছে কিনা? না, সেরকম কোনো আশঙ্কা নাই। কারণ আমরা যেটুকু দেখলাম, এখন কিন্তু সরকার কিন্তু অনেক আন্তরিক, বিশেষ করে আপনার পণ্য ছাড়করণের ব্যাপারে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর কিন্তু আমাদের বাংলাদেশের লাইফলাইন এখানে, এবং এই পণ্যগুলোকে যত দ্রুত সরবরাহ করে এবং দ্রুত যেন আপনার যারা ব্যবসায়ী এসে তাদের গুদাম ঘরে যেন পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু তারা নিশ্চিত করছেন, তারা নিজের প্রয়োজনে করছেন। কারণ গভর্নমেন্টের এটির উপর একটি ভাবমূর্তির ব্যাপার সেপার আছে। এই ভাবমূর্তিটিকে তারা অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু আপনার দেখেন রমজানের অনেক আগে থেকে কিন্তু তারা এই পদক্ষেপটা নিয়েছে। এটি অনেক ইতিবাচক। কারণ আপনার ঠিক রমজানের আগে হলে একটা বিশৃঙ্খলা দেখার সুযোগ থাকে। এখন যেহেতু আপনার অনেক সময় নিয়ে এই কাজগুলো করছে, তাতে করে বিশৃঙ্খলা হওয়ার বা আপনার শুল্কায়নে বা আপনার দীর্ঘতি হওয়ার কিংবা আপনার পণ্যের দাম বাড়ার আমার মনে হয় সুযোগ তেমন একটা নাই। ধন্যবাদ সুজন ভাই। আমি আবার আসি একরাম ভাইয়ের কাছে, জানতে চাইবো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা একটা কথা বলে, যেহেতু আপনি সরাসরি চট্টগ্রাম বন্দরে যে বার্থ অপারেটর আপনি অপারেট করেন, এক্ষেত্রে আরও সক্ষমতা বাড়ানো উচিত বলে, যেহেতু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আশপাশের বন্দরগুলির সাথে, তো আর কি করা উচিত বন্দরের সক্ষমতা অর্জনের জন্য?
আপনার সক্ষমতা বলতে ধরেন কয়েক বছর আগেও যদি সক্ষমতার এইসব প্রশ্ন তুলতেন বলতাম হ্যাঁ সক্ষমতা বাড়ানোর প্রয়োজন ছিল, বাট এখন দেখেন গত মাসে একটা জাহাজও কিন্তু অপেক্ষমান নাই, আউটারেও কিন্তু কোনো জাহাজ অপেক্ষমান নেই। খুব জাহাজে দ্রুত খালাস হচ্ছে পণ্য, দ্রুত বোঝাইকৃত হচ্ছে, কন্টেনার বলেন জেনারেল কার্গো বলেন ইকুয়ালি সব পারফরমেন্সগুলি খুব ভালো হচ্ছে। তো সুতরাং বঙ্গবন্দরে যদি সক্ষমতার কথা বলেন হয়তো হ্যাঁ আমাদের কিছু ইকুইপমেন্টের দরকার আছে, কিছু ইয়ার্ডের সম্প্রসারণ দরকার আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে গতিতে কাজ চলছে এখানে সম্প্রসারণের প্রয়োজনীয়তা এই কয়েক বছরের মধ্যে আছে বলে খুব আমার মনে হয় না, কিন্তু তারপরে দরকার হবে। যেমন ধরেন কিছু আমি তো আগেই বলেছি কিছু টার্মিনাল অলরেডি উঠে আসছে, পতেঙ্গা টার্মিনাল, বে টার্মিনাল। তো দেশের যখন আপনার প্রয়োজনীয়তা যে পণ্য যদি বহুলাংশে বেড়ে যায় পণ্য আমদানি, হ্যাঁ বাড়বে, দেশের বাড়বে, যেহেতু আপনার এটার আমাদের প্রবৃদ্ধির হার হচ্ছে আপনার 8 থেকে 10%। তো সুতরাং বাড়বে, কিন্তু এইসব কোপ করার মতো প্রস্তুতি বাংলাদেশের আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমি আবার শেষ প্রশ্ন করি সুজন ভাইয়ের কাছে, আপনাকে জানতে চাইবো প্রতি বছর দেখা যায় ঈদের আগ মুহূর্তে কোনো রকম সংঘাত সৃষ্টি বা কোনো রকম অপপ্রচার বা অপকাত কিছুগুলো আশঙ্কা থাকছে কিনা, যেহেতু শেষ সময় একটু দেখা যায় একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়, এই বছর সেরকম কোনো আশঙ্কা করছেন কিনা বা শ্রমিক সবকিছু মিলিয়ে বলছি আমি? না, সেটি সম্ভাবনা নাই, কারণ আমরা যতটুকু দেখতেছি যে ইকরাম ভাই যে কথাটি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা এটি খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এটি কিন্তু এখন রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু আমাদের এখন সম্পূর্ণ আয়ত্তে আছে এবং সরকার কিন্তু এই ব্যাপারে খুব আন্তরিক। আমরা যতটুকু জানি চট্টগ্রাম বন্দরও এই ব্যাপারগুলোতে যাদের শ্রমিক যারা আছেন তাদেরকে কিন্তু খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন এবং তাদের সুযোগ সুবিধাগুলো এবং আমাদের যারা শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের যে পাওনাগুলো সেগুলো কিন্তু সঠিক সময়ে আপনার প্রদান করা থেকে আরম্ভ করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু তারা নিশ্চিত করতেছেন। সেই ক্ষেত্রে আপনাদের যারা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু এখন অনেকটা ভালো পজিশনে আছেন। সেই ক্ষেত্রে আপনার আনরেস্ট হওয়ার মতো কোনো সুযোগ আমি দেখি না। দুজনকে ধন্যবাদ, সুজন আপনাকে ধন্যবাদ, একরাম আপনাকেও ধন্যবাদ। রিচার্ড, আমি একটা কথা বলে জানেন যে দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর, যার মধ্যে কিন্তু আপনার 93% আমদানি এবং রপ্তানি হয়ে থাকে, অন্তত 97% রপ্তানি হয়ে থাকে। এবং এই বন্দর কিন্তু গত বছরই একটি রেকর্ড অর্জন করেছে, যেটি 2022 সালের মতো অর্জন করার কথা ছিল, যে 20 মিলিয়ন। এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর প্রতি বছরে 29 লক্ষ কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে তারা এই চট্টগ্রাম বন্দরে। আরেকটি বিষয় বলে রাখা উচিত, এই চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কি জাহাজ আসার পরিমাণটা বাড়ছে, জাহাজ আসার পরিমাণটি 4000 ছাড়িয়ে গেছে এই চলতি বছরে। তো এবং আরেকটি দিন কথা বলি, চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে একদিনে যে হ্যান্ডেলিং ক্ষমতা সেটি কিন্তু 10,000ও ছাড়িয়ে গেছে, অর্থাৎ অনেকগুলি রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে বলা হচ্ছে যদি বে টার্মিনালটি হয়ে যায় তাহলে হয়তো চট্টগ্রাম আরেকটি বন্দর সৃষ্টি হবে যার সক্ষমতা বৃদ্ধি পাবে। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর বছরে 12 থেকে 17% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করছে এবং বলা হয়ে থাকে চট্টগ্রাম বন্দর থেকে প্রতি বছরই 40,000 কোটি টাকা রাজস্ব আদায় করা হচ্ছে। বাংলাদেশের মূল রাজস্ব আদায় একটা বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই চট্টগ্রাম বন্দর। তো দুজনেই বলছিলেন যে যেহেতু রমজানে ভোগ্যপণ্য আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আসতে শুরু করেছে, ইতিমধ্যে বন্দরের প্রতিদিনই কিন্তু 100 বেশি জাহাজ অবস্থান করছে। সে 100 বেশি জাহাজ থেকে পুরো দমে পণ্য খালাস চলছে। শুধুমাত্র দুইটি বিষয়, একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আর একটা হচ্ছে অনুকূল আবহাওয়া। এই দুটি অনুকূলে থাকায় বন্দরের যে স্বাভাবিক গতি সেটি কিন্তু চরমভাবে চলছে। এখন পর্যন্ত রিচার্ড আমার কাছে ছিল, আমরা বন্দরের সক্ষমতা, রমজানে ভোগ্যপণ্য আমদানি নিয়ে কথা বলছিলাম। দুজনের সাথে এখানে ইতি টানছি আজকের আলোচনার। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্যবাহী জাহাজ আসা যাওয়ার পরিমাণ বেড়ে গেছে এবং সে বিষয়ে পণ্য খালাসের বিষয়ে এবং এইসব পণ্যের দ্রুত খালাস করার বিষয়ে আলোচনা করতে অতিথিদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব। মঞ্জুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো 72 ঘন্টার ধর্মঘট পালন করছেন দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাটকল শ্রমিকদের আন্দোলনে দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল খুলনা। বুধবার সকালে ঢাকা খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। 9 দফা দাবিতে স্লোগান দেন তারা। আমরা এই 9 সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছি, আমাদের এখনো পর্যন্ত বিল হচ্ছে না। কাজ করাবে না, বিল দিবে না, কি করে আমরা বাঁচবো? বেতন পাই 1600 টাকা 1700 টাকা, আমার এই 8 সপ্তাহ বিল বাকি।
আমাদের মজুরি কমিশন 4 বছরে সরকার আমাকে ওয়াদা করেছে, 4 বছর মজুরি দেয় না। কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, তার জন্য আমরা আমাদের মেট্রোপলিটন পুলিশ সজাগ আছে। একই দাবিতে রাজশাহীর কাটাখালী এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আমরা পড়াশোনার লোক 700-800 টাকা বিল পাই, কিভাবে আমাদের সংসার চলে? মজুরি কমিশন বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের 9 সপ্তাহ মজুরি হয়নি, 3 মাসের স্যালারি হয়নি। কঠোর থেকে কঠোরতম আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আমরা এই আন্দোলন করে আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি। সিরাজগঞ্জেও কাজ বন্ধ রেখে মিলের ভেতরেই সমাবেশ করেন পাটকল শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইসমাত জাহান, সময় সংবাদ। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে 5 বছর ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের 19 জন। স্বজনরা আজও জানেন না তারা বেঁচে আছেন কিনা। এ অবস্থায় নিখোঁজদের পরিবারে নেমেছে ঘোর অন্ধকার। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কেটে গেছে দীর্ঘ 5টি বছর, তবুও কান্না থামেনি আলেয়া বেগমের। নিখোঁজ ছেলের সন্ধানে আজও পথের দিকে চেয়ে থাকেন তিনি। প্রতিটি ক্ষণ কাটে ছেলের ঘরে ফেরার অপেক্ষায়। থাকি যে যত কাল বাঁচবো সে তো কাল চোখে থাকো, আমার শোনা ফিরে আসছে। স্বজন ও এলাকাবাসী জানায় 5 বছর আগে দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের মাসুদ। একমাত্র ভাই ও মা আলেয়া বেগম আজও পথ চেয়ে থাকে তার বাড়ি ফেরার অপেক্ষায়। শুধু মাসুদই নন, একই এলাকায় তার মতো 19 জন সংসারে সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা হয়ে নিখোঁজ রয়েছেন। টাকা পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা দালাল চক্র। দালালরা বলছে যে তারা বাইসে আছে, আমাদের টাকা দাও, আমরা তাদের খুঁজে এনে দেবো। আমরা তাদেরকে অনেক টাকা পয়সা দিছি, বাট তাদের কাছে আমরা প্রতারিত হয়েছি। আমরা তো জানি না এখন সে কোথায় আছে, কিভাবে আছে তাও তো জানি না। আর কারণ মায়ের সন্তান যেন এই অবৈধভাবে পানি পথে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যেন বিদেশে না যায়। ছেলে দুটো মানুষের কাছে হাত পেতে পেতে তাই আমি লেখাপড়া শিখাচ্ছি। নিখোঁজদের বিষয়ে কিছুই জানে না জেলার কর্মসংস্থান ব্যুরো। অবৈধভাবে বিদেশে গমন করেছেন তাদের ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কোনো কিছুই করণীয় নাই। তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ 19 জনের মধ্যে ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের 8 জন, রামচন্দ্রপুরের 3 জন, মিয়াকুণ্ডু গ্রামের 4 জন, পিরোজপুর গ্রামের 3 জন ও মহামায়া গ্রামের 1 জন রয়েছেন। সময় সংবাদ, ঝিনাইদহ। বান্দরবানে বন্দুক যুদ্ধে 1 জন নিহত হয়েছে। নিহত জ্ঞান শঙ্কর চাকমা রাঙামাটির বাঘাইছড়িতে গুলিতে 7 জন নিহতের ঘটনায় জড়িত বলে দাবি করেছে র্যাব। 11 জানায় পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের চালান নিয়ে ফিরছে এমন খবরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে জ্ঞান শঙ্কর চাকমার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পতিতালয়ে আধারে জন্ম তাদের, কিন্তু 8-10টা শিশুর মতোই বনে স্বপ্নের জাল। চায় আলোর ঝর্ণাধারায় আসতে। সেফ হোমে থেকে কারাতে প্রশিক্ষণ নিয়ে তারা লিখছে সাফল্যের গল্প। এই খেলোয়াড়দের এগিয়ে নিতে ফেডারেশন ও ক্রীড়া সংশ্লিষ্টদের সহায়তা দাবি প্রশিক্ষকের। এদিকে এই শিশুদের যথাযথ সহায়তার আশ্বাস ফেডারেশনের। সাজিদ আরাফাতের রিপোর্ট। প্রতি বছরে গোল্ড মেডেল পেয়েছি ওইখান থেকে। লাস্ট বছর 2018-তে যখন যাই প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি কখনো নিজেকে পিছনে আছি ভাবি না। 3 বছরে 4টা ইন্টারন্যাশনাল খেলেছি এবং 4টাতেই 2টো করে গোল্ড মেডেল পেয়েছি এবং ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম নেপালে বেস্ট প্লেয়ার হয়েছিলাম। আমি পরে আরো ভালো পর্যায়ে সিএনসি হতে চাই। আমারও ইচ্ছা আছে যেন আমি ভালোভাবে শিখে আমি বিদেশে গিয়ে কারাতে শিখতে পারি। স্বপ্নকে কোনো শেকলে বাঁধা যায় না, তবে সামাজিক বিভেদ ছায়া ফেলে যায়। কারণ তাদের জন্মটা যে পতিতালয়ের অন্ধকার প্রকোষ্ঠে। তবে সে অন্ধকার পেরিয়ে আলোর পথের যাত্রী হতে চান তারা। মায়ের পেশার ছোঁয়াচ বাঁচিয়ে এই শিশুদের আগলে রাখতে নিরলস প্রচেষ্টা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা, টেরেডেস হোমের কারিগরি সহায়তা এবং সিসেক প্রকল্প তাদের স্বপ্নের সারথি। টাঙ্গাইল শহরের অদূরে কুইজপাড়ায় সেফ হোমে বেড়ে ওঠা এসব শিশু কিশোর আপন খেয়ালেই ওড়াতে চান স্বপ্নের ঘুড়ি।
অনেকটা নিভৃতে নেপালে হয়ে যাওয়া পঞ্চম মাউন্ট এভারেস্ট কারাতে টুর্নামেন্ট থেকে স্বর্ণ জয় করে এসেছেন এখানকার বেশ কজন কারাতে খেলোয়াড়। তাদের এগিয়ে নিতে ফেডারেশনের সহায়তা চাইলেন প্রশিক্ষকরা। আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় নেপালে গিয়েছিলাম, 7 জনের এরা 10টি গোল্ড পেয়েছে। অনেক ভালো প্লেয়ার আছে, এদের যদি আসলে সত্যিকার অর্থে বাছাই করে প্র্যাকটিস করানো হয়, এরা হয়তো ঢাকা যারা থাকে তাদের চেয়ে আমি মনে করি ভালো সুনাম অর্জন করতে পারবে। কারাতে ফেডারেশন বলছে এসব শিশুদের এগিয়ে নিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে ব্যাপারটা আমাকে জানালেন সেটা অ্যাকচুয়ালি আমরা অফিসিয়াল ভাবে জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। এখন থেকে আমরা চেষ্টা করব, আমরা সেদিকে মানে চোখ রাখবো। অত্যন্ত খুশি যে একটা জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়ে আসছে তারা খেলাধুলার সাথে মানে করার জন্য আগে আসছে। আমি নেক্সট যে কোনো মিটিংয়ে আমি এটা উপস্থাপন করব, যাতে তাদেরকে মানে সার্বিক সহযোগিতা করা হয় ফেডারেশন পক্ষ থেকে। সমাজের অপাংক্তেয় শ্রেণীর এই শিশুরা হতে চায় ধ্রুবতারা, লাল সবুজের পতাকাকে তুলে ধরতে চায় বিশ্বময়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোজায় দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। নওগাঁয় কালবৈশাখী ঝড়ে বোরো ধান ও রবি ফসলের ক্ষতি। বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি, শঙ্কায় বাগান মালিক। রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমাণ। পণ্য জট এড়াতে দ্রুত খালাসের নির্দেশ বন্দর কর্তৃপক্ষের। এবং কর্মকর্তা লাঞ্ছনার জেরে চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশন, দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।